আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা সরলরেখা ধারাবাহিক ক্লাসের যে লেকচার দিয়েছিলাম তার পরবর্তী সেশনে দেখব যে স্থানাঙ্ক জ্যামিতিতে অন্তঃস্থ বিন্দু, মধ্যবিন্দু, সমত্রিখণ্ডন বিন্দু, বহিঃস্থ বিন্দু, ভর কেন্দ্র, অন্তঃকেন্দ্র এই শব্দগুলোর সাথে পরিচিত হব এবং এইগুলো দ্বারা যে বেসিক কনসেপ্ট সেটা ক্লিয়ার করব। তারপর এই কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরে আমরা প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করব এবং দুইটা করে বা একটা করে উদাহরণ সম্পন্ন করব। এই নিয়মগুলো জানার পরে নিজেরা নিজেদের বই থেকে যে অধ্যায়টা আলোচনা করছি অর্থাৎ সরলরেখার দ্বিতীয় অধ্যায় উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় ছিল স্থানাঙ্ক জ্যামিতির পোলার কার্তেশীয় দূরত্ব নির্ণয় সম্পর্কিত, যেটা আমাদের আগের সেশনে দেওয়া হয়েছে। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির এই বিন্দুগুলো নির্ণয়ের সম্পর্কে ভালো করে জানবো। তাহলে দেখো, নির্দিষ্ট বিন্দু সংযোজক রেখাংশের নির্দিষ্ট অনুপাতে বিভক্ত অন্তঃস্থ বিন্দু নির্ণয় করো। তার আলোচনার প্রেক্ষাপটে প্রথম শর্ত হলো এই ডাটাটা আমরা খেয়াল করব যে আসলে বিষয়টা কি। এই একটা দণ্ড বিন্দু, এই একটা দণ্ডের বিন্দু, এই দুইটা বিন্দু খেয়াল করে দেখো, এই একটা আর এই একটা, এই দুইটা বিন্দুর মাঝখানে আমরা হঠাৎ করে এই জায়গা থেকে খুলে ফেলতে চাচ্ছি। খেয়াল করো, তাহলে এই জায়গায় কিন্তু একটা বিন্দু আছে। বলছে এইটা আর এইটা যদি এই রেশিওতে একটা অনুপাত, যে এই অনুপাতের থেকে এই অনুপাত দেওয়া থাকে, তাহলে এই বিন্দুটা কেমন হবে? অন্তঃস্থ বিন্দু। যদি আমি এরপর আরেকটা খাপ দিয়ে যুক্ত করে দিতে চাইতাম, অর্থাৎ আমি এইটাকে দিয়ে দেখো এই পাশ ছিল, এটা যুক্ত করে বাড়তি করে দিলাম এ পাশ, তাহলে এই বহিঃস্থ বিন্দুটা কেমন হবে সেটা বের করতে হবে। এবার এই দুইটার মিডিল পয়েন্ট, এই মধ্যবিন্দু, এই মধ্যবিন্দুটা কেমন হবে, অর্থাৎ এইটা আর এইটার মাঝখানে যে বিন্দুটা, ঠিক আছে। এবার সমত্রিখণ্ডন, এইটা এই দণ্ডটাকে আমরা তিনটে অংশে ভাগ করব, অর্থাৎ এইটা আছে যতটুকু দৈর্ঘ্য খেয়াল করো, সেটার এই অংশটা, এই অংশটা, অর্থাৎ একটা দুইটা তিনটা সমান অংশে ভাগ করে দিলে তিনটে ত্রিখণ্ডন বিন্দু পাওয়া যাবে। এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, যে দুইটা বিন্দু এই অংশটাকে তিনটে অংশে ভাগ করে দিয়েছে, দুইটা বিন্দু নির্ণয়ের কৌশলটা আমরা শেয়ার করব। এরপর বহিঃস্থ বিন্দু বলেছিলাম। ভর কেন্দ্রটা কি? প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুগুলো নিয়ে, আমি আবারও বলছি, প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুগুলো নিয়ে, অর্থাৎ একটা ত্রিভুজের, আমরা যদি খেয়াল করি একটা ত্রিভুজের এ বি সি, এই একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু নিলাম, তাদের যোগফল যে জায়গায় মিলিত হয় এটাকে বলা হচ্ছে ভর কেন্দ্র। ঠিক আছে, সেই ভর কেন্দ্রটাও আমরা কিন্তু বিশ্লেষণ ভিত্তিক শিখবো আজকে। এরপর আমরা অন্তঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র হলো প্রত্যেকটা কোণ, ত্রিভুজের প্রত্যেকটা কোণের মধ্যবিন্দু। কোণের একটা মধ্যবিন্দু এই যে এখান থেকে, এর একটা মধ্যবিন্দু এখান থেকে, এর একটা মধ্যবিন্দু এখান থেকে, যে জায়গায় মিলিত হয় এটাকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্র। তাহলে আমরা অন্তঃকেন্দ্র কিভাবে বের করতে হয় সেটাও শিখবো এবং তার উদাহরণটাও দেখবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেকের আগের ক্লাসগুলোতে দেখেছি অনেকের প্রত্যাশা পরবর্তী ক্লাসগুলোর জন্য, তো আমি চেষ্টা করব এভাবে প্রত্যেকটা অধ্যায়ের সেশন দেওয়ার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করেন আমরা চেষ্টা করব এর পরিসমাপ্ত প্রত্যেকটা অধ্যায়ের পরিসমাপ্তি ঘটানোর জন্য, পরবর্তীতে সৃজনশীল এবং বোর্ডের প্রশ্ন এবং মডেল টেস্ট কোর্সের মতো সেগুলো জানানোর জন্য। তো যারা আমাদের চ্যানেলটির সাথে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য, আর এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে সকলে জানানোর জন্য, যেন তোমার অন্য বন্ধুরা উপকৃত হয়। চলো দেখি আমরা এই অংশটা আলোচনার জন্য প্রথম যে তথ্য সেটা হলো এটা হচ্ছে অক্ষ, এক্স অক্ষের ধনাত্মক দিক, ওয়াই অক্ষের ধনাত্মক দিক। আমরা সাধারণত জানি এক্স অক্ষের ধনাত্মক দিকে ভুজ বলে, ওয়াই অক্ষের মানগুলোকে কোটি বলে। তাহলে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট ঋণাত্মক দিক। ওকে, এখন আমাদের একটা বিন্দু নিলাম এই জায়গায়, যেটাকে বলছি আমরা এ, x1 আর y1। ওকে, আর এখানে আরেকটা বিন্দু নিলাম বি, x2 আর y2। তাহলে এখান থেকে এই স্থানাঙ্কের নাম হবে, খেয়াল করো, ও এ। তাহলে x1i প্লাস y1 j। এটা আশা করি ভেক্টর সম্পর্কিত আমরা অবস্থান ভেক্টর হিসেবে চিহ্নিত করতে পারি একটা। এবার যদি আমরা ও বিটাকে কাউন্ট করি, দেখো বিটাকে কাউন্ট করি,
তাহলে ওবি হবে হলো x টু i প্লাস y টু j। ওকে, দুইটা ডাটা পেলাম। কিন্তু আমাদের কিন্তু এই দুইটা কিন্তু অবস্থান ভেক্টর, এটা আমাদের প্রশ্নের উত্তর না। প্রশ্ন হলো a আর b দ্বারা যে রেখাটা তৈরি করা যায়, খেয়াল করো এই রেখাটা দুইটা অংশে ab রেখা অংশ। ওকে, এই ab রেখা অংশের একটা বিন্দু c নির্ণয় করো, যেন এখান থেকে এইটা হলো m1 আর এখান থেকে এইটা হলো m2। এটাকেই বলা হয়েছে নির্দিষ্ট অনুপাতে, m1 অনুপাত m2। হ্যাঁ, এটা বলতে পারি m1 m2 মিনিংটা কি। আসলে m1 m2 মিনিংটা হচ্ছে 2:3 হতে পারে, 3:4 হতে পারে। এই অনুপাত সম্পর্কে আমরা যে ধারণাটা জানি। আর নির্দিষ্ট বিন্দু, দেখো নির্দিষ্ট বিন্দু যে দুইটা, সেটা হলো কি a1 a আর b, দুইটা বিন্দু। ওকে, তাহলে আমরা এখন এই সি বিন্দু হিসাবটা করব। এর জন্য আমরা দেখো এখান থেকে যদি সরাসরি সি তে যেতে চাই, তাহলে দুইটা ত্রিভুজ ক্রিয়েট করব অনুপাত দুইটা থেকে। তো আমরা ওসি যদি বের করতে চাই, খেয়াল করো ওসি দরকার না, আগে এসি বের করব। এসি, তাহলে আমরা ও এসি ত্রিভুজ হতে পাই ভেক্টর যোগের সূত্র। ত্রিভুজের ভেক্টর যোগের সূত্র, সূত্রটা ছিল এমন, দেখো ত্রিভুজ ভেক্টর যোগের সূত্রটা ছিল, আমরা একটু একবারে দেখি। যদি এ বি সি, তাহলে এটার অর্থ এ বি বি সি সি, তিনটে দেখো একই দিকে ক্রিয়া করছে, তিনটা একই দিকে ক্রিয়া করছে, তাহলে এদের যোগফল হবে কি, এই তিনটা ভেক্টরের যোগফল হবে 0, লব্ধি 0। এটাকে বলা হচ্ছে ভেক্টর যোগের সূত্র। এবার ভেক্টর যোগের সূত্র যদি এটা চিহ্নটা পরিবর্তন এই বরাবর যায়, তাহলে তখন হচ্ছে এ বি প্লাস বি সি, একজন ব্যক্তি এই পথ ঘুরে এখানে যাচ্ছে আর একজন সরাসরি এ সি তে রূপান্তর হচ্ছে, দেখেন এ থেকে সি তে যাচ্ছে। তাহলে এটা ছিল ভেক্টর যোগের সূত্র। তাহলে আমরা এখন এখানে ঠিক সেই ঘটনাটাই ঘটাবো। দেখো ও যাচ্ছে এ তে আর এ যাচ্ছে সি তে, তাহলে আমরা বলতে পারি ও এ প্লাস এ সি সমান হলো ও সি। তাহলে আমরা এখানে কিন্তু একটা ডাটা মনে করে নিতে পারি, সি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। আমরা যে বিন্দুটা বের করতে চাচ্ছি, ধরে নিই যে ধরি সি হলো এক্স আই ওয়াই জে, অর্থাৎ এক্স ওয়াই স্থানাঙ্ক। তাহলে ওসি হবে কত, দেখো সি বিন্দুটা এখানে, সি বিন্দু হলো এক্স ওয়াই আর ওসি হবে হলো এক্স আই প্লাস ওয়াই জে। ওকে, তাহলে আমাদের লাগবে হলো এসি। খেয়াল করো এসিটা কেমন হবে, ওসি মাইনাস ও এ, কারণ আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের সাথে এটা পাই, সেখান থেকে এসি এর ভ্যালু পাই। তাহলে এই ওসি মানে দেখো এক্স আই ওয়াই জে মাইনাস ও এ মানে এইটা, তাহলে এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে। এটা আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x মাইনাস x1 দুইটা i কমন প্লাস y মাইনাস y1 j কমন। ওকে, তাহলে আমরা কিন্তু AC পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে কি CB। এখন CB এর জন্য দেখো ত্রিভুজ, আবার যদি OCB ত্রিভুজ হতে ত্রিভুজের যোগের সূত্র মতে আমরা কি বলতে পারি, OC প্লাস, দেখো এখান থেকে এই বরাবর যাচ্ছে, যেহেতু এ থেকে বির দিকে যাচ্ছে, এ থেকে বির দিকে, তাহলে সি যাচ্ছে বির দিকে, তাহলে আমরা বলতে পারি OC প্লাস CB সমান হলো OB। তাহলে CB এর ভ্যালু হবে OB মাইনাস OC। লক্ষ্য করো খুব সহজেই বলা যাচ্ছে, CB রেখে এটা ওর পাশে নিয়ে গেলাম। এই দুইটা ডাটা কিন্তু আমরা সবাই জানি। তাহলে খেয়াল করো CB এর মানটা হলো OB মানে x2, এটা x2i y2j মাইনাস ও ছিল xi yj, এই যে OC। তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো x2 মাইনাস xi, এটা দুটো যেহেতু i, তাই i টা কমন দিলাম,
আর এখান থেকে প্লাস y2 মাইনাস y j, এটা কিন্তু সিবি পেলাম। ওকে, তাহলে এখন এই দুইটা ডাটা থেকে আমাদের বের করতে হবে কিন্তু এই দুইটার অনুপাত। তাহলে অতএব আমরা বলতে পারি এসি অনুপাত সিবি সমান হলো m1:m2। ক্লিয়ার? তাহলে দেখো AC/CB সমান m1:m2। তাহলে আমরা এখান থেকে AC/CB সমান m1/m2। ক্লিয়ার? তাহলে এখান থেকে m2AC সমান m1CB আমরা বলতেই পারি, সবগুলো ভেক্টর দিয়ে দিলাম যেহেতু একটা দিক নির্ণয় করা আছে। ওকে, এখন m2 * AC, তাহলে AC এর ভ্যালু কোনটা? এইটা। CB এর ভ্যালু কোনটা? এইটা। আমরা একটু বসিয়ে দেব। তাহলে দেখো এখানে যে m2 * AC, AC মানে x - x1i প্লাস y - y1 j, এটা হলো কিন্তু AC এর ভ্যালু। এরপর সমান হলো m1 CB এর ভ্যালু কোনটা? x2 - xi প্লাস y2 - yj। ক্লিয়ার? এখন শিক্ষার্থীরা আমরা একটু লক্ষ্য করো যে i আর j এর সহগ কোথায় কোথায় আছে। তাহলে দেখো m1 এটা i, m1 এই m2 এটা i, m1 এটা i। তাহলে আমরা এখান থেকে একবারে বলতে পারি যে i ও j এর সহগ সমীকৃত করে পাই, মানে সমান সমান ভেবে পাই। তাহলে দেখো m2 x - x1 সমান m1 x2 - x, এটা দুটো i এক জায়গায় করে দিলাম সমান সমান। তাহলে এখান থেকে m2x - m2x1 m1x2 - m1x স্বাভাবিক গুণ। এবার x দুইটা এক পাশে করে দিলাম m2x + m1x, আর ওটা এই পাশে নিয়ে নিলে m1x2 + m2x1। x কমন নিলাম, তাহলে দেখো m1 + m2, এটা আমরা x টা চলক আকারে পরে দেওয়াই ভালো। তাহলে m1x2 m2x1, তাহলে x এর ভ্যালু কত পেলাম? m1x2 m2x1 বাই m1 + m2। আমরা কিন্তু একটা ডাটা ক্লিয়ার হয়ে গেল। এবার আসি জে এ, আই এর সহগ নিয়েছিলাম, এবার দেখবো জে এর সহগ। আবার এখানে দেখতে পারি জে এর সহগের জন্য m2 y - y1 সমান m1 y2 - y। ওকে, তাহলে দেখো m2y m2y1 m1y2 - m1y, দুইটা গুণফল দেখিয়ে দিলাম। ক্লিয়ার? এবার y দুইটা এক পাশে নিয়ে নিই, তাহলে m1y, দেখো এইটা এই পাশে নিয়ে আসলাম, এইটা ওই পাশে নিয়ে গেলে m1y2 - m2y1, মাইনাস তো না, এই পাশে মাইনাস থেকে ওই পাশে প্লাস, y কমন নিলে আমরা বলেছিলাম m1 + m2, চলকটা সবসময় একটু পিছিয়ে দিব, তাহলে m1y2 m2y1, অতএব y সমান m1y2 m2y1 বাই, এটা আমরা ওই পাশে নিয়ে ভাগ করে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি অন্তর্বিভক্ত দেখো a আর b দুটো বিন্দু হয় আর তাদের অনুপাত যদি a m1 m2 হয়, তাহলে তাদের অন্তস্থ বিন্দু c এর ভ্যালুটা কত হবে? দেখো x আর y ছিল c এর ভ্যালু, তাহলে c টা কত ছিল? m1x2 m2x1 বাই m1 + m2, আর একটা হলো m1y2 + m2y1 বাই m1 + m2। আশা করি আমাদের অন্তস্থ বিন্দুটার সূত্র আমরা পেয়ে গেছি। এখন চিত্র ভিত্তিক দেখবো মনে রাখার কৌশল অনুসারে, এটা তো আমরা থিওরিটিক্যাল দেখলাম। এবার মনের অঙ্ক করার প্রয়োগ করার জন্য চিত্র ভিত্তিক দেখবো যে কিভাবে মনে রাখা সহজ করা যায়।
প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো যে এইটা ছিল আসলে এটারই সূত্র পেলাম আমরা এভাবে, কিন্তু এখন মনে রাখার জন্য আমরা কিভাবে মনে রাখতে পারি অঙ্ক দুইটা দেখে, যে এইটা দেওয়া আছে প্রশ্নেই, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটাও আছে, এটাও আছে, সি বিন্দুটা বের করতে হবে। তাহলে ফর্মুলাটা আমরা এই যে এখানে আবার লিখছি দেখো, এইটা m1 সি এর সাথে রিলেটেড আর এ এর সাথে রিলেটেড, দেখো এর একটা কর্নার এর সাথে রিলেটেড, তাহলে এই রিলেটেড কর্নারটা কোন সময় m1 x1 হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ এই m1 টা অবশ্যই যেটা রিলেটেড নেই সেই পয়েন্টের সাথে হবে, তারিখ মনে থাকবে সহজে। দেখো m1 আমি লিখছি ওই দূরের প্রথম ভুজ x2 প্লাস এবার m2, দেখো এরটার সাথে এটা, তাহলে m2 x2 কিন্তু হবে না, m2 হবে তার দূরেরটা, তাহলে m2 x1 বাই ওই অনুপাদ্বয়ের যোগফল, এটা যোগফল। ওকে, আরেকটা হলো m1 y2 সিমিলারলি কোটিটা হবে দিয়ে m2 y1 বাই m1 প্লাস m2। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে সি বিন্দুর স্থানাঙ্কটা কি কৌশলে বের করতে আমরা পারবো। আমরা একই সাথে অন্তস্থ বিন্দু যেহেতু শিখলাম, তাহলে মধ্যবিন্দুটা একটু খেয়াল করে নেব, তারপর একটা এক্সাম্পলে যাব। দেখো মধ্যবিন্দুটা কেমন হতে পারে, যে যদি মধ্যবিন্দু হয় তাহলে এখান থেকে এর দূরত্ব যা হবে এখান থেকে এর দূরত্ব সেম হবে, তাহলে অনুপাত দুইটা সমান হবে, তাহলে m:m যদি হয় তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে বের করব। দেখো এই m ওই দূরেরটার সাথে, তাহলে m * x2, এই যে m * x2 আর এই m * x1, তাহলে প্লাস m * x1 বাই m প্লাস m, কারণ অনুপাত দুইটা তো সমান হলে মাঝখানে হয়। আরেকবারও বলি, এখান থেকে এই পর্যন্ত যতটুকু, এখান থেকে এই পর্যন্ত ততটুকু, তাহলে দুইটা অংশে যদি ভাগ করে দেওয়া হয় এই পাশ আর এই পাশ, দুইটা সমান সমান হবে অনুপাত, তাহলে এরকম সমান সমান হয়েছে, তাই দিলাম। এবার আবার এই দ্বিতীয় ক্ষেত্রে my2 প্লাস my1 বাই m প্লাস m, সি বিন্দুটা এবার দেখো m যদি উপর থেকে কমন নিয়ে নিই আর নিচে আছে m প্লাস m 2m, তাহলে m উপর থেকে কমন গেল আর এখান থেকে m আছে কেটে গেল, উপরে থাকে x1 প্লাস x2 বাই 2 আর ওখানে y1 প্লাস y2 বাই 2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চিত্র দেখে বা অঙ্ক দেখে সাথে সাথে বলে দেবো, এত কৌশল না খেয়াল করে সরাসরি যদি অঙ্ক করতে চাই, বলো এর প্রথমটা আর এর প্রথমটা যোগ করে দুই দিয়ে ভাগ হয়েছে, দেখ গড় করা হয়েছে, এর দ্বিতীয়টা ভাগ 2, তার মানে গড় করা হয়েছে। তাহলে আমরা মধ্যবিন্দুটা এখন ক্লিয়ার। সেই ক্ষেত্রে আমরা এখন একটা অঙ্ক দেখব যে কিভাবে অন্তস্থ বিন্দু এবং বহিস্থ মানে অন্তস্থ বিন্দু এবং মধ্যবিন্দু প্রয়োগ হতে পারে এবং উদাহরণ সহ। তাহলে দেখো এ একটা বিন্দু নিলাম 2 3 আর বি একটা বিন্দু নিলাম 3 5, বাট এখান থেকে বলছে এ বি এমন একটা বিন্দু, এখান থেকে ধরো 3:5, এই সি বিন্দুটা কত হবে। আমরা একসাথে অনেকগুলো অঙ্ক দেখার চেষ্টা করব, সি বিন্দুটা কত হবে। তাহলে আমরা যদি লক্ষ্য করি সি বিন্দুর স্থানাঙ্ক 3 * ওই3, তাহলে 3 * 3 প্লাস এই 5 * ওই2, আমরা যে সূত্র দেখলাম বাই 3 প্লাস 5। ক্লিয়ার? এবার আসি কোটি, 3 * ওই5, 3 এটার কোটি, আর এই 5 * এই 3, 5 * এই 3 বাই 3 প্লাস 5। তাহলে সি বিন্দু 9 আর 10 19 বাই 8, এখানে আরেকটা হলো কি 15 30 বাই 8, এটা হলো এখানকার সি বিন্দুর স্থানাঙ্ক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা দুইটা বিন্দুর অন্তস্থ বিন্দু বের করা আমরা কিছুটা উদাহরণের মাধ্যমে দেখতে পেলাম। এবার দেখো মধ্যবিন্দু যদি বলতো এই কোশ্চেনটাই, যে এ দিল 2 3 আর বি দিল 3 5, বলছে এই দুইটার মধ্যবিন্দু বের কর। তাহলে মধ্যবিন্দু যদি সি হয় তাহলে সি বিন্দু বের হবে এর প্রথমটা আর ওর প্রথমটা ভাগ 2, এর দ্বিতীয়টা 3 ওর দ্বিতীয়টা 5 বাই 2, তাহলে উত্তরটা আসবে দেখো 5 বাই 2 আর 8 বাই 2 মানে 4। তাহলে অবশ্যই আমরা মধ্যবিন্দু বের করতে পারবো। ক্লিয়ার? এখন এটা তো গেল কি অন্তস্থ বিন্দু আর মধ্যবিন্দু। অনেক ক্ষেত্রে প্রশ্ন এমন থাকতে পারে, তোমরা একটু লক্ষ্য করো,
যে আমাদের এ দিয়ে দিয়েছে 3.5 আর মধ্যস্থ বিন্দু সি দিয়ে দিয়েছে 5.2, বলছে অনুপাত হলো 2, এই অনুপাত হলো 3, বলছে বি বিন্দুটা কত হবে, যে কোনো একটা প্রান্ত বিন্দু কত হবে। আমরা কিন্তু একটা বইয়ের স্পেসিফিক অঙ্ক না, যা যা এখান থেকে আসতে পারে সেগুলো পুরোটাই ডিসকাস করা হবে। তোমরা সুন্দর করে নোট করবে, নিজে নিজে বিন্দুগুলো পরিবর্তন করে করে বইয়ের থেকে অনুসরণ করলে, বাজারের যে কোনো বোর্ড প্রচলিত বই অনুসরণ করলে আশা করি ভালোভাবে অঙ্কগুলো সমাপ্ত করা সম্ভব হবে। তো এখন দেখো এখানে যে এই বিন্দু আর এই বিন্দু, তাহলে আমরা সি বিন্দুটা কত জানি 5.2, তাহলে আমাদের এটা ধরে নিলাম যে এটা x আর y, যেহেতু বি আমাদের অজানা, তাহলে দেখো এ বি যেহেতু বি অজানা, আমরা সি বিন্দুটা বের করে নিয়ে আসি। তাহলে সি বিন্দুটা কিভাবে, 2 into x আর 3 into a3, তাহলে 9 by 2 plus 3, এটা গেল কিন্তু কি সি বিন্দুর ভুজ। এই সি দেখবো না, আগে ওই সির অনুমান করে এক্স ওয়াই ধরে বের করে নেব। আর বলছে কি 2 into y আর 3 to 5 মানে 15 by 2 plus 3, এটা সি। শর্ত মতে এই সি আর এই সি দেয়া আছে শর্ত মতে, তাহলে এর প্রথমটা 2x plus 9 by 5 সমান, ওর প্রথমটা সমান হবে, দ্বিতীয়টা 2y plus 15 by 5 সমান দ্বিতীয়টা সমান হবে, ভুজ ভুজের সাথে সি, কোটি কোটির সাথে। তাহলে এখান থেকে দেখো 2x plus 9 সমান 25, তাহলে 2x এর মান 16, x এর মান 8, আমরা কিন্তু এক্স পেয়ে গেছি। একই ভাবে 2y plus 15 সমান 10, তাহলে y এর মান দেখো -5/2। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে আমাদের যে উত্তরটা আসবে সেটা হলো b এর মানটা আসবে কত, এখানে লিখে দিলাম, b এর ভ্যালুটা আসবে 8 আর -5/2, অ্যানসার। তাহলে আমরা প্রান্ত বিন্দু যেটাই দেয়া থাক তা আশা করি উত্তর করতে সক্ষম হব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রান্ত বিন্দু পেলাম, এবার দেখি আরেকটা প্রশ্ন, অনুপাত পাওয়া যায় কিনা। যেমন a দেওয়া আছে 3.5, c দেওয়া আছে 2.1 আর b দেওয়া আছে 5.1, 5 এখানে 1 না যে 5.3, এটা দিলাম প্রশ্ন। বলছে এ দেওয়া আছে, বি দেওয়া আছে আর ইন্টারনাল অর্থাৎ অন্তস্থ বিন্দু সি দেওয়া আছে, কিন্তু অনুপাতটা দেওয়া নেই। তো প্রশ্ন হলো যে এই অনুপাত কিভাবে হবে, m1 আর m2 এটা কত হবে। তো সাধারণত আমরা বলে থাকি যে m1 আর m2 এই রেশিওতে না চিন্তা করে আমরা একটা চিন্তা করতে পারি, সেটা হলো যে একটা ধরবো k আর একটা ধরবো 1, তাহলে কারণ k এর ভ্যালু পাইলেই তো ওর অনুপাতটা দ্বিতীয়টা পেতে পারবো যদি ভগ্নাংশে আসে। তাহলে দেখো তোমরা m1 m2 নিয়েও কিন্তু করে দেখতে পারো। তো আমি সি বিন্দুর স্থানাঙ্ক, আমাদের প্রথম কথা হলো যে এ আর বি, ভাষাটা তোমরা বইয়ের উদাহরণ দেখলেও পারবা, যে কোনো বইয়ের। আমি জাস্ট অঙ্ক ক্যালকুলেশন করে দেখাচ্ছি। দেখো এ আর বি যে রেখাংশের দুইটা বিন্দু, সেই রেখাংশের অন্তস্থ বিন্দু সিটাকে k:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হবে, দেখো এটার সাথে এটা 3k প্লাস 1 into 5, 5 by k plus 1, একটা গেল। আবার 5k plus 3 by কত হবে, k plus 1, ঠিক আছে। এই কন্ডিশন থেকে আমরা যে কোনো একটা বিন্দু নিলেই কিন্তু হবে। আমি যদিও একটা ফর এক্সাম্পল হিসেবে উঠিয়ে রেখেছি, তোমরা তোমাদের যে সকল বইয়ে সব অঙ্ক পাবা, এক্স্যাক্টলি অঙ্ক অর্থাৎ অক্ষরেখা দিয়ে সুন্দর করে বিন্দু বসানো আছে। আমার এটা দেখা গেল একটা অনাকাঙ্ক্ষিত বিন্দু হতে পারে, তো আমরা সেভাবে সমাধানটা করবো। তাহলে এখন এটাও সি এটা সি, শর্ত মতে একটা নিলেই হবে, যে 3k plus 5 by k plus 1 সমান হলো 2, প্রথমটা। তাহলে 3k plus 5 সমান 2k plus 2, এই k plus 1 দিয়ে পাশে গুণ হলো, এটা এই পাশে আসলে 3k minus 2k আর 2 minus 5, তাহলে k ইকুয়াল কত, -3। এখন k এর ভ্যালু তো ঋণাত্মক হতে পারে না, এই জন্য বলেছিলাম যে একটা অনাকাঙ্ক্ষিত বিন্দু
হতে পারে, তখন আমরা বিবেচনা করতে পারি যে আসলে এটা কিন্তু অন্তস্থভাবে ছেদ করিনি। তাহলে আমরা একটা এক্সাক্টিং ভ্যালু এবার ক্লিয়ার করে দেখি, যে কোনো অঙ্ক করলেই যে হবে তা কিন্তু না। আমরা এটা নিলাম 5 2 আর এটা নিলাম 2 7। এবার আশা করি ক্লিয়ার হবে। তো এখান থেকে এই অংশটা এবং এই অংশটা আমরা নিতে চাচ্ছি, এই বিন্দুটা নিলাম 3 2 3 3 নিলাম। ওকে, এটা আমরা কাউন্ট করতে পারি। তাহলে এখান থেকে এই অংশটুকুর নাম হবে k আর এই অংশটুকুর নাম হবে 1। ওকে, এবার যদি আমরা ওটার মধ্যস্থ সবকিছু বের করি, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে যে k * 2, তাহলে 2k ওই ক্যালকুলেশনটা প্লাস 5 বাই k প্লাস 1 এর মাঝখানের বিন্দু 3। তাহলে দেখো 2k প্লাস 5 সমান 3k প্লাস 3। তাহলে অবশ্যই অ্যানসার আসবে কিন্তু না। তাহলে দেখো এটা এই পাশে আসলে -3 -2k -3k এটা আর 3 -5। তাহলে দেখো k সমান কত 2। তাহলে আমাদের রেশিওটা কত ছিল k:1, তার অর্থ হলো 2:1 অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আশা করি বুঝতে পেরেছি যে এই অঙ্কটা কিন্তু হলো না, কারণ এটা কিন্তু এই বিন্দুটা আসলে এর মাঝখানে বা এর ভিতরে না, বাইরেও হয়ে যেতে পারে। তাহলে যার কারণে k এর ভ্যালুটা নেগেটিভ আসছে। অতএব যে প্রশ্ন দিবে বা প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করবেন সব বিন্দু মিলেই যে হবে তা না, ক্লিয়ার করতে হবে যে আসলে স্থানাঙ্ক জ্যামিতিতে সঠিকতা থাকতে হবে, সেটার সাথে অন্তর্ভুক্ত হতে হবে। দেখা গেল 3 3 না নিয়ে আমি বললাম 8 - 3 এই জায়গায় বিন্দু, কিন্তু কখনো অন্তস্থ বিন্দু আকারে হবে না। এখন ক্লিয়ার হয়েছে। যার কারণে আমরা এই স্থানাঙ্ক জ্যামিতিতে k:1 অনুপাতে না নিয়ে m1 m2 অনুপাতে নিলাম, কিন্তু উত্তর এটাই আসবে। আশা করি অপর প্রান্তের বিন্দুর স্থানাঙ্ক, অন্তঃকেন্দ্র নির্ণয় করা, ইভেন অনুপাত বের করা, এই অন্তঃস্থ বিন্দু সম্পর্কে এটা ক্লিয়ার হয়েছে। আমরা এটাকে এখন সবাই পারি বলে মনে করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা মধ্যবিন্দু যে ডাটা দেখেছিলাম সেখান থেকে অপর প্রান্তের স্থানাঙ্কটা কেমন হয় একটু দেখবো। যে a নিলে 2 3 আর মধ্যবিন্দু দিয়ে দিল 5 3, বলছে অপর প্রান্তের বিন্দু, এটা c দিলাম, এই bটা কত হবে। ঠিক আছে, যে কোনো জায়গার অপর বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে। তাহলে আমরা এখান থেকে এটা ধরে নিলাম xy। আমরা জানি যে মধ্যবিন্দুর জন্য এটা বলতেই পারি x + 2/2 আর y + 3/2, অর্থাৎ এর প্রথম ভাগ 2, এর প্রথম দ্বিতীয়টা এর দ্বিতীয়টা ভাগ 2। এটা সমান দেওয়া আছে কত 5,3। প্রশ্নই দিয়ে দিয়েছে এটা। তাহলে আমরা x + 2/2 সমান 5 আর y + 3/2 সমান 3। x + 2 সমান 10, অর্থাৎ x এর মান 8 আর y + 3 সমান 6, তাহলে y এর মান 3। অতএব আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক 8 3। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা সমদ্বিখণ্ডন বিন্দু নিয়ে একটু আলোচনা করব। 8 এর মাধ্যম দিয়ে চতুর্খণ্ড বা 4টা 5টা 6টা একাধিক খণ্ড নিয়ে বিস্তার লাভ করতে পারবে, সেই প্রক্রিয়াটা এখানে দেখব। তো দেখো 7 5 আর -2 1 এরকম একটা প্রশ্ন দিয়েছে, খেয়াল করো। তো 7 5 মানে আমরা 7 5 এই জায়গা চিন্তা করতে পারি, 7 5। আর একটা হলো -2 1, তাহলে এই জায়গা চিন্তা করতে পারি, -2 -1। তাহলে এইভাবে হয়তো বা বিন্দুটা যেতে পারে, এটা a এটা b। ওকে, আসলে চিত্র কিন্তু অত্যাবশ্যকীয় না, তবে আঁকলে অঙ্ক করার জন্য সহজ, মানে খুবই সহজ হবে। তো দেখো এই বিন্দু দুইটি সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডন, আমরা বলেছিলাম ত্রিখণ্ডন মানে এটা 3টে খণ্ডে ভাগে গেল, বিন্দু হবে এই একটা আর এই একটা, দুইটা। তাহলে আমরা দুইটা বিন্দু ধরে নিই, এখানে একটা বিন্দু ধরলাম আর এখানে একটা বিন্দু ধরলাম। এটাকে আমরা সি বিবেচনা করলাম, এটাকে আমরা ডি বিবেচনা করলাম। ওকে, এই রেখার উপরে দেখো 3টা অংশ, তাহলে যেহেতু সমান 3টে অংশে ভাগ করেছে, তাহলে এখান থেকে এইটুকুকে 1, এখান থেকে এইটুকুকে 1, এখান থেকে এই অংশটা 1 বলি বা m বলি বা 2 বলি, যেটাই বলি, মধ্যবিন্দু যেভাবে বের করেছিলাম m নিলেও শেষে আর m থাকেনি, তাই আমরা এবার 1 1 চিন্তা করে করতে পারি। তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক যদি বলি, তাহলে লিখতে পারি যে সি বিন্দুটি c x1 y1, অর্থাৎ এটা x1 y1 আর এটা x2 y2। তাহলে সি বিন্দুটি
সি বিন্দুটি এ বি কে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কেন 1:2? দেখো এই বিন্দু মানে কি, এখান থেকে এইটু 1 আর আমার অপর প্রান্ত কোন জায়গা বি, তাহলে এটা যদিও 1 1 দেখেছিলাম কিন্তু সে তো এখান থেকে এই অংশটুকু, কিন্তু আমার লাগবে তো কি টোটালটা এই পর্যন্ত। তাহলে এখান থেকে এই পর্যন্ত দেখো 2, দুইটা অংশ, তাই নাম হয়েছে সমদ্বিক খণ্ডন। অর্থাৎ 1:2, দেখো 1 যোগ 2 মানে তিনটাই আছে, তাহলে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এখন কি সি বিন্দু আমরা বের করতে পারবো। তাহলে সি বিন্দুর কৌশলটা কি দেখো, ওই 1 ইনটু এই 2 এর সাথে হবে দূরের, তাহলে 1 ইনটু -2 প্লাস এই 2 ইনটু এর সাথে হবে 2 ইনটু 7/1 প্লাস 2। এটা হলো আমাদের কিন্তু ভুজ। দ্বিতীয়টা 1 ইনটু এই দূরের -1 এর সাথে, তাহলে 1 ইনটু -1 প্লাস 2 ইনটু 5/1 প্লাস 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সি বিন্দুটা দেখো 7 × 14 বিয়োগ 2 মানে কত, 12, 12 দিয়ে 3 ভাগ করলে 4, আমরা এই বিন্দুটার নাম করলাম 4। আরেকটা হলো 10 থেকে একবার দিলে 9, 9 ভাগ 3 মানে 3, আমরা সি বিন্দুর স্থানাঙ্ক পেলাম কত, 4 3। ক্লিয়ার? এটা কিন্তু সি বিন্দুর স্থানাঙ্ক, সমদ্বিক খণ্ডের একটা বিন্দু পেয়ে গেলাম। এবার বলছে যে যদি ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, তাহলে ডি এই জায়গা থেকে, যেহেতু এ থেকে শুরু এই পাশে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারি ডি x2 আর y2 বিন্দুটি AB কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ক্লিয়ার? ডি বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে বের করব দেখো, এটা যদি নিই তাহলে 1 ইনটু ওই 7, তার মানে 1 ইনটু ওই 7 প্লাস 2 ইনটু -2, অর্থাৎ এটার সাথে বাই 1 প্লাস 2। ওকে, এবার এই 1 ইনটু 5 প্লাস 2 ইনটু -1 বাই 1 প্লাস 2, খেয়াল করো একই নিয়ম। তাহলে এখান থেকে আমরা ডিটা পেয়ে গেলাম, দেখো উত্তরটা যে 2 × 4 7, তাহলে 7 থেকে 4 বাদ দিলে 3, 3 ভাগ 3 মানে 1, 5 থেকে 2 বাদ দিলে 3, 3 ভাগ 3 মানে 1। তাহলে দেখো আমাদের এই বিন্দুটার যে স্থানাঙ্ক সেটা 1:2 মানে 1 1 পেয়ে গেলাম। এটাও আমাদের এই দুইটা কিন্তু অপর সমদ্বিক খণ্ডন বিন্দু, সেটা আমরা নির্ণয় করতে সক্ষম হলাম। তবে এই ডি বিন্দুটা কিন্তু আমরা এইভাবে না করে আরেকটা সহজ পদ্ধতি করতে পারি। কারণ কি, এটা যেহেতু প্রত্যেকটাই সমান, তাহলে আমরা কিন্তু এটা একটু লক্ষ্য করব যে সি বিন্দুটা পেয়েছি কত, 4 3, পেয়ে যেহেতু গিয়েছি, তাহলে আমরা ডি বিন্দু ছিল কত, x2 আর y2। খেয়াল করো, তাহলে এই বি আর সি এর মধ্যবিন্দু হলো ডি, বি আর সি এর মধ্যবিন্দু হলো ডি। তাহলে আমরা এখানে লিখে দিতে পারতাম যে ডি হলো বিসি এর মধ্যবিন্দু। তাহলে আর এই সূত্রটা প্রয়োগ করা লাগতো না, এই দুই লাইন না করে এইটার এর মধ্যবিন্দু। তাহলে দেখো কিভাবে, 4 - 2/2 আর 3 - 1/2, যার অর্থ হলো 1 1। কেউ যদি এরকম মধ্যবিন্দু করতে চায় সেটাও সক্ষম হবে। তাহলে আমরা মধ্যবিন্দু সম্পর্কে এবং সমদ্বিক খণ্ডন বিন্দু সম্পর্কেও কনসেপ্টটা ক্লিয়ার হলো। এখন আমরা এই যে অন্তস্থ বিন্দু, মধ্যবিন্দু এবং সমদ্বিক খণ্ডন বিন্দু সম্পর্কিত যে তিনটা বা কয়েকটা ম্যাথ আমি নিচে দিয়ে রেখেছি, তোমরা সবাই এগুলো বাসায় প্র্যাকটিস করে উত্তরটা মিলাবে। তারপর তোমরা তোমাদের বইয়ের সম্পূর্ণ অঙ্ক করবে, দেখবে এই তিনটে টপিক সম্পর্কে তোমাদের কনসেপ্ট খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা দেখবো বহিস্থ বিন্দু সম্পর্কে, ভরকেন্দ্র এবং অন্তঃকেন্দ্র। শিক্ষার্থীরা, এই অঙ্কটা এভাবে আসছে তাই আমরা অ্যানসার করেছি, কিন্তু এইটা আরেকটা ভিন্ন রূপ আমরা একটু খেয়াল করবো। যদি এই প্রশ্নটা দিয়ে এমন ভাবেই থাকতো সমদ্বিক খণ্ডন বিন্দু, কিন্তু বললো যে এটা দেখাও যে এই দুইটা বিন্দুর রেখা হচ্ছে সমদ্বিক খণ্ডন বিন্দু 1 1, তাহলে অপর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, অপর বিন্দুর স্থানাঙ্ক বের করো। প্রশ্ন হতে পারে এমন যে, তার অর্থ হলো তোমার অঙ্কটা কিন্তু এভাবেই করতে হবে। আসার পরে শেষে এসে লিখতে হবে, দেখো একটা বিন্দু কিন্তু 1 1 আসছে,
তাহলে দেখাতে বলতেই পারি যে অতএব এত এত মধ্যবিন্দুর বিন্দু দুটির সংযোগ রেখাংশের সমদ্বিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক হলো 1 1 দেখানো হলো, একটা গেল। এরপরে সি বিন্দুর এটা বের করে বলবো অপর বিন্দুর স্থানাঙ্ক 4 3। আশা করি ক্লিয়ার হয়েছে। অনেক সময় এই প্রশ্নগুলো কিন্তু একটু এভাবে হতে পারে, অর্থাৎ দুইটা বিন্দুর সম্পর্কে সমদ্বিখণ্ডন বিন্দু বের করতে বলবে, কিন্তু একটা দেখাতে বলবে, মানে একটা প্রমাণ করো যে অর্থাৎ ওটা আসছেই, কিন্তু আমরা ওইসব না ভেবে আগে অঙ্কটা করে নেব, টোটালটা নিয়ে দেখবো ওর ভিতরে একটা উত্তর ঠিকই প্রশ্নেই দিয়ে দিয়েছে যে একটা উত্তর হচ্ছে ওইটা হবে। ক্লিয়ার? তো এখন আমরা বহিস্থ বিন্দু নিয়ে, অর্থাৎ আমরা মধ্যস্থ বিন্দু, মধ্যবিন্দু এবং সমদ্বিখণ্ডন বিন্দু সম্পর্কিত যে আলোচনাগুলো করলাম, নিচেই যে এখন আমি উদাহরণগুলো দিয়ে রাখছি তোমরা দেখতে পাচ্ছ, এই উদাহরণগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং উত্তরগুলো মিলিয়ে নেবে। তারপর তোমাদের বই, যে সকল বোর্ড বই অনুসরণ করছো তোমরা, যার যার যেখান থেকে সেগুলো চেষ্টা করবে, দেখবে আশা করি অ্যান্সার করতে সহজ হবে। তো এখন চলো আমরা বহিস্থ বিন্দু, ভরকেন্দ্র এবং আন্তঃকেন্দ্র সম্পর্কে আলোচনা করি। তো আমরা অন্তস্থ বিন্দু নির্ণয়ের যে কৌশল দেখেছিলাম ভেক্টর পদ্ধতিতে, আমরা সেটা এখানেও অ্যাপ্লাই করব। খেয়াল করে দেখো যে জাস্ট খুব ইজিলি এ দিলাম x1 আর y1, তাহলে আমরা এখান থেকে এই ও এটাকে বলতে পারি সরাসরি এখানে বলে দিলাম x1i প্লাস x2 y1j। ওকে, একটা পেলাম। এরপর আমরা বি আর একটা বিন্দু দিলাম x2 y2, তাহলে OB পাবো, বলতে পারি x2i y2j, আগের মতোই আছে অনুরূপ। এখন বলছে এই দুইটা রেখাংশ তো এই অংশটা ছিল, তাই না, এ যাচ্ছে বি দিকে, যেহেতু এবি রেখাংশে, তাহলে এর বহিস্থ বিন্দু মানে এই জায়গায় সিটা নিলাম xy, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ও থিটা যদি পাই তাহলে হলো xi yj। ক্লিয়ার? কিন্তু আমাদের এখন প্রয়োজন হবে কি, এই এর সাথে সি যে অনুপাত সেইটা একটা ব্যাপার m1, আর বি এর সাথে সি যে অনুপাত, খেয়াল করো এটা হলো m2। এই দুইটাই কিন্তু সেই m1:m2 অনুপাতে বহির্বিভক্তের কথাবার্তা। তার অর্থ হলো কি, যে সি বিন্দুটি, খেয়াল করো সি বিন্দুটি ab কে m1:m2 অনুপাতে বহির্বিভক্ত করছি, বহির্বিভক্ত করে। ওকে, m2, এই যে এটাকে আমরা একটু ভালো করে লিখি m2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি কি লাগবে, এসি লাগবে একটা আর বিসি বা সিবি লাগবে একটা। তাহলে আমরা ত্রিভুজ নেব এবার, যে ত্রিভুজ এখান থেকে যেহেতু এ বি সি লাগবে, ও এ সি হতে, খেয়াল করো ও যাচ্ছে এর দিকে আর এ যাচ্ছে সির দিকে, সরাসরি ও সির দিকে আগের মতই। তাহলে এসি ভ্যালুটা পাবো ওসি মাইনাস ও এ, তার অর্থ হলো xi yj মাইনাস x1i y1j। এটা হলো x মাইনাস x1i প্লাস y মাইনাস y1j। তাহলে দেখো আমরা কিন্তু অনায়াসে এসি পেয়ে গেছি। এখন আমাদের দ্বিতীয়টা লাগবে হলো বিসি, বি যাচ্ছে সি দিকে, অর্থাৎ এই যে বি যাচ্ছে সি দিকে। তাহলে আমরা এখান থেকে ত্রিভুজ ওবিসি হতে পাই, দেখো কি পাবে, ওবি প্লাস বিসি সমান হলো ওসি। তাহলে বিসি এর মান পাবো কি, ওসি মাইনাস ওবি। তাহলে এখান থেকে একবারে আমরা ওসি, তার মানে x মানে একবারে বলে দিই লাইনটা x মাইনাস x2i y মাইনাস y2j। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা এসি আর বিসি পেয়ে গেছি। তাহলে আমাদের শর্ত কি ছিল হাতে, যে এসি অনুপাত বিসি, অর্থাৎ m1 অনুপাত m2 বহিস্থ ভাবে। তাহলে এসি বাই বিসি m1 বাই m2, m1 m2 এসি আর এখানে হলো m1 বিসি। লক্ষ্য করো m2 থাকলো, এই এসি এর ভ্যালু কিন্তু আমরা পেয়েছি x মাইনাস x1i
y মাইনাস y1 জে। এই যে এইটা কিন্তু পেয়ে গেছি, সেটা এখানে বসিয়ে দেব। ওকে, এবার m1 bc মানে কত, x মাইনাস x2i y মাইনাস y2 j। ওকে, এখন i আর j এর সহগ সমীকৃত করব, তাহলে বলতে পারি i ও j এর সহগ সমীকৃত করে পাই। কি পাবো দেখো, m2 x মাইনাস x1 আর ওই পাশে পাবো m1 x মাইনাস x2। তাহলে এটাকে সমাধান করলে দেখো m1x মাইনাস m1x1 সমান, তাহলে এটা m2, দেখো এটা m2, তাহলে এখান থেকে m2 আর এখানে m1x মাইনাস m1x2। ওকে, তাহলে x দুইটা আমরা কিন্তু কন্ডিশন ছিল x দুইটা এক পাশে নিব, তাহলে দেখো m2x মাইনাস m1x আর এটা ওই পাশে গেলে m2x1 মাইনাস m1x2। তাহলে আমরা অনায়াসে এখান থেকে x এর ভ্যালুটা বলতে পারবো, দেখো যে x এর কমন নিয়ে এই পাশে ভাগ করে দিলে m1x2 মাইনাস এটা কিন্তু m2, আমরা m2x1 মাইনাস m1x2 বাই এই জায়গায় দেখো m2 মাইনাস m1 ভাগ, তাহলে m2 মাইনাস m1। কেউ কেউ এটাকে বলতে পারে স্যার m1 টাকে আগে লিখতে পারি না, হ্যাঁ ওইটা যদি আগে লিখে দিলে মাইনাস কমন নেবো, ঠিক নিচেও মাইনাস কমন নিলে দেখো m1 টা আগে চলে আসবে, সেই মাইনাস মাইনাস কেটে যাবে। উদ্দেশ্য হলো এটা m2 থাকলে এখানেও m2 হবে, এখানে m1 থাকলে এখানেও m1 হবে, তাহলে পরেরটা m2 হয়ে যাবে, দুটো সিমিলার। তাহলে x এর যেমন ভাবে পেলাম ঠিক একই ভাবে y এর সমানটা আমরা নিয়ে নিই, m2 y মাইনাস y1 আর এখানে m1 y মাইনাস y2, তাহলে m2 y মাইনাস m2 y1 m1 y মাইনাস m1 y2, তাহলে m2 y মাইনাস m1 y, দেখো এটা এই পাশে নিয়ে আসলাম আর এটা ওই পাশে নিয়ে গেলাম, m2 y1 মাইনাস m1 y2, y এর মান m2 y1 মাইনাস m1 y2 বাই m2 মাইনাস m1। এটারও ঠিক উপরে মাইনাস কমন দিলে আর নিচে যদি মাইনাস কমন নিই তাহলে ওই ফর্মুলাটাই সমান সমান আসবে। তাহলে আমরা বহিস্থ বিন্দুটা টোটাল পাশে সি বিন্দুটা কি হবে এখানে লিখি, চিত্র দিয়ে দিই একবারে একটা চিত্র। দেখো a হলো x1 y1 আর b হলো x2 আর y2 আর c হলো xy। রিলেশন হলো a এর সাথে c m1 আর এখানে b এর সাথে c m2। তাহলে c বিন্দুর স্থানাঙ্কটা দেখলাম m1 x2 মাইনাস m2 x1 বাই m1 মাইনাস m2 m1 y2 মাইনাস m2 y1 বাই m1 মাইনাস m2। যে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মাইনাসটা কমন দিলে যে চেহারাটা হয় সেটাই লিখে দিয়েছি, এখানেও তাই লিখেছি। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক দেখো m1 x2, দেখো m1 এর সাথে এইটা রিলেশন, তাহলে m1 x1 কিন্তু হয়নি, একটু লক্ষণীয় বিষয় এটার সাথে, আর m2 ওইটার সাথে দেখো এটার সাথে রিলেশন তাই হয়নি, বাই দুইটার পার্থক্য। তাহলে অন্তস্থ ছিল এখানে সবগুলো সূত্র পজিটিভ আর বহিস্থ ক্ষেত্রে একই সূত্র শুধুমাত্র হয়েছে নেগেটিভ। তাহলে দুই একটা অঙ্কের উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে বহিস্থ বিন্দুটা কি সেটা এখন আমরা একটু দেখবো। শিক্ষার্থীরা এবার একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, দেখো যে 3 6 মাইনাস 5 6 বিন্দু ধরে সংযোজক রেখাংশকে যে বিন্দুটি 4:2 অনুপাতে বহির্বিভক্ত করে তা নির্ণয় করুন। তাহলে বহির্বিভক্ত যে ফর্মুলা ছিল আমরা যদি একটু এটাকে a বিবেচনা করি দেখো 3 6 আর এটাকে b বিবেচনা করি খেয়াল করো -5 -6, বাট c পর্যন্ত বহির্বিভক্ত করলাম দেখো cxy। তাহলে আমাদের অনুপাত দেওয়া আছে 4:2, 4 কোনটা a থেকে c পর্যন্ত যেটা যাবে এটা হলো 4 আর এখান থেকে এই অংশটা যেটা এটা হলো 2। ওকে, এটা হলো 2। তাহলে আমরা এখন সেই সূত্রটা প্রয়োগ করি, উপরে যে সূত্রটা ছিল m1x2, তাহলে এইটা এর সাথে হবে না আমরা জানি, তাহলে c বিন্দুর স্থানাঙ্ক হবে, খেয়াল করো c বিন্দুর স্থানাঙ্ক সমান হলো দেখো m1x2,
m1 এইটা যদি দিই তাহলে কিন্তু m1 x1 হয়ে গেল, অর্থাৎ এইটার সাথে এটা রিলেশন, এইটা না, এটা হবে এইটার সাথে এইটা। তাহলে 4 * -5 মাইনাস ফর্মুলা মাইনাস 2 * 3 বাই 4 - 2, বলেছিলাম 4 তাই 4 থেকে বিয়োগ। ক্লিয়ার? এরপর 4 * -6 প্লাস 2 * 6 বাই 4 - 2। তাহলে দেখি আমরা এখানে -20 -6/2 আর -24 প্লাস 12/2। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি -26/2 মানে -13, আর এটা -12/2 মানে -6। শিক্ষার্থীরা সি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ বহিস্থ যে বিন্দুটা ছিল সেটার স্থানাঙ্ক -13, -6। এটা আমরা এই উত্তরটা সম্পূর্ণ করতে পেরেছি। তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখি উদাহরণস্বরূপ। তাহলে এ ও বি বিন্দু দুইটির স্থানাঙ্ক যথাক্রমে এত এবং এটা দেওয়া আছে। এ বি রেখা সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এ বি সমান 3bc হলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, বের করো। তাহলে আমরা এখন একটু লক্ষ্য করো এখান থেকে যে এ ছিল আসলে -2 4 আর বি ছিল 4 - 5, বাট সি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হলো xy। কিন্তু কন্ডিশন কিন্তু সেই অনুপাতটা কোথায় গেল? সরাসরি অনুপাত কিন্তু দেওয়া নেই। তাহলে অনুপাত বের করতে হবে কোনটা? দেখো এসি একটা আর এখান থেকে বিসি আর একটা। ওকে, তাহলে এসি যদি একটা হয়, খেয়াল করো, তাহলে আমরা কন্ডিশন দেওয়া আছে এবি সমান 3bc, তাহলে এবি বাই বিসি সমান 3/1 মনে মনে। তাহলে দেখো এবি আমাদের লাগবে কিন্তু এসি আর এখানে বিসি, তাহলে এবি প্লাস বিসি বাই বিসি সমান 3 + 1/1, অর্থাৎ আমরা যোজন করে দিলাম, যোজন। তাহলে দেখতেই পাচ্ছি এবি প্লাস বিসি, দেখো এবি প্লাস বিসি সরাসরি হয়ে গেল এসি আর এখানে হলো বিসি সমান 4/1, আর অর্থ হলো এসি অনুপাত বিসি মানে 4:1। এখন ক্লিয়ার আশা করি যে এসি মানে এম এর মান হলো 4 আর এখানে এন এর m1 আর m2 এর মান হলো 1 বোঝা গেছে। দেখো অঙ্কটা অনুপাতটা দেওয়া ছিল না, কিন্তু কন্ডিশনালি অনুপাতটা আমরা দেওয়া ছিল সেটা থেকে বের করে নিতে পারলাম, এসি রেশিও বিসি। তাহলে এখন আমরা এখান থেকে অতএব সি বিন্দুটি বলতে পারি, সি বিন্দুটি এ বি কে 4:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে এখন আমরা সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা যদি লক্ষ্য করি, দেখো যে সি বিন্দু m1 x2, তাহলে 4 × 4 ফর্মুলার মাইনাস, ওকে 4 × 4 1 × -2, তাহলে 1 × -2 বাই 4 - 1। ভুজ অর্থাৎ ভুজ চলে গেল, এবার কোটি 4 × -5 ফর্মুলা মাইনাস 1 × 4 বাই 4 - 1। তাহলে সি বিন্দু দেখো 16 - 2/3 আর এখান থেকে -20 - 4/3, তাহলে এখান থেকে 18 6 হবে আর এখানে 24 -24 8 হবে -8। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে সক্ষম হয়েছি। তাহলে একই রূপে আমি কয়েকটা অঙ্ক এখানে যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো তোমরা ঠিক একই রূপে বাসায় করার চেষ্টা করবে এবং উত্তরগুলো মিলিয়ে নিবে। তারপর তোমাদের যে সকল বোর্ড বই আছে সেই বোর্ড বইগুলো নিজে নিজে অনুসরণ করবে, বেসিক থেকে শুরু করে এই যে অন্তঃস্থ, মধ্যবিন্দু, সমদ্বিখণ্ডন, বহিস্থ, এটা ক্লিয়ার হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা ভর কেন্দ্র যে আলোচনা করব তার আগে আমাদের জানতে হবে ভর কেন্দ্রটা কি এবং অন্তঃকেন্দ্রটা কি। তো ভর কেন্দ্রটা হলো যে কোনো ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু নির্ণয় করব। আমরা একটু এখানে দেখি,
যে কোনো ত্রিভুজে ধারণা করো a x1 y1 b x2 y2 আর c x3 y3 তিনটা বিন্দু আমরা চিন্তা করলাম। এখন এই তিনটা বিন্দুর মধ্যবিন্দু, তাহলে BC এর মধ্যবিন্দু D, এটার মধ্যবিন্দু E, এটার মধ্যবিন্দু F, তাহলে এখান থেকে আমরা এইটা বের করতে পারবো, এই অংশটা পাবো, অর্থাৎ AD মধ্যমা। আমরা কয়েকটা সংজ্ঞা ভালো করে জেনে নিই মধ্যমা কাকে বলে। তাহলে দেখো যে কোনো বাহুর মধ্যবিন্দু থেকে তার শীর্ষের যে দূরত্ব এটাকে বলা হচ্ছে মধ্যমা। তার মানে এখানে AD মধ্যমা, BE মধ্যমা, CF মধ্যমা। এই মধ্যমাগুলো যে জায়গায় মিলিত হয় তাকে বলা হয় ভর কেন্দ্র। তাহলে কোন ত্রিভুজের মধ্যমাগুলো সংযুক্ত স্থলকে বলা হয় ভর কেন্দ্র। ওকে, এখন এই ভর কেন্দ্র যে ডাটাটা এটা আমরা কিভাবে বের করতে পারি? তাহলে একটা জিনিস খেয়াল করব, প্রতি ক্ষেত্রে এটা আমরা জানি যে এই যে AD মধ্যমা যে বিন্দুতে মিলিত হয়েছে তার 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তো ডি বিন্দু আমরা অবশ্যই এই বিন্দুটা জি দিয়ে প্রকাশ করা হয়, জি বের করতে পারবো। তোমরা খেয়াল করো, আবার যদি সিএফ কে চিন্তা করি তাহলে 2:1 অনুপাতে বিভক্ত করা হয়, বিই কে চিন্তা করি তাহলে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করা হয়। তাহলে এখন আমাদের ডি বিন্দুটা বের করতে হবে। ডি বিন্দু যেহেতু আবার মধ্যবিন্দু, তাহলে আমরা বলতে পারি যে এ হলো x1 y1, বি হলো x2 y2 আর সি হলো x3 y3, ডি ই এফ হলো বিসি সিএ এবি এর মধ্যবিন্দু, তাহলে এডি হবে এডি বিই সিএফ হলো মধ্যমা। ওকে, আর এই মধ্যমাগুলোর সংযোগ স্থলকে বলা হয় ভর কেন্দ্র। তাহলে মধ্যমা গুলোর সংযোগ স্থলকে বলা হয় ভর কেন্দ্র। তাহলে আমরা অন্তত ভর কেন্দ্রের সংজ্ঞাটা ক্লিয়ার হতে পারলাম। এবং যা জি বিন্দুটি এডি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এটা কিন্তু আমরা কমপ্লিটলি ভর কেন্দ্র সম্পর্কে একটা ডাটা জানতে পারলাম। এখন আমাদের ওই জি বিন্দুর স্থানাঙ্কটা বের করব। তাহলে কিভাবে দেখো, যে ডি বিন্দুর স্থানাঙ্ক আগে লাগবে। ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এটা আর এটা, তাহলে x2 + x3/2 y2 + y3/2 অ্যানসার। একটা ডাটা ডি বিন্দু পেয়ে গেলাম। এই ডি বিন্দু আর এ বিন্দু এই দুইটাকে আমরা একটু এখানে লিখি। একটা হলো ডি বিন্দু, দেখো x2 + x3/2 আর y2 + y3/2, বোঝার সুবিধার্থে আলাদা করে দেখাচ্ছি। আর একটা হলো ডি এ বিন্দু x1 আর y1, এ থেকে এইদিকে আসলে এই জায়গায় হলো জি বিন্দু, তাহলে এইটাকে বলছে হলো 2 আর এইটাকে বলছে 1। তাহলে আমরা এখন জি বিন্দুটার স্থানাঙ্ক, অতএব জি বিন্দুর স্থানাঙ্ক খেয়াল করো 1 * x1 + 2 * x2 + x3/2 by 1 + 2। আশা করি ক্লিয়ার হয়েছে। 1 মানে m1 x2 + m2 x1, অর্থাৎ ওই লাইনটাকে আমরা জাস্ট এখানে নিয়ে এসেছি। ঠিক একইভাবে এটা বুঝ গেল। এরপরে একইভাবে কোটি 1 * y1 2 * y2 + y3/2 by 1 + 2। ওকে, তাহলে এখন দেখো এই 2 পেটে যে উপরে থাকছে x1 x2 x3, x1 + x2 + x3/3 y1 y2 y3/3। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু ক্লিয়ার হয়ে গেল।
এখন আমরা দেখতে পেলাম যে আমাদের ভর কেন্দ্র জি পেয়ে গেছি। সেটা যদি সিএফ নিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখো তাও এইটাই আসবে, বিএফ নিয়ে করে দেখলে তাও কিন্তু এটাই আসবে। কেউ আবার যেন বিএফ মানে বিই আর সিএফ এগুলো নিয়ে যেটাই করি ভর কেন্দ্র এটাই আসবে। তাহলে আমরা সরাসরি এটাকে ধরো অ্যানসার করলাম থিওরিটিক্যাল, কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন আসলে তখন আমরা কিভাবে চিন্তা করব? এত কৌশলগুলো তো হবে না। তাহলে আমরা একটু লক্ষ্য করি সবাই, দেখো এর প্রথম বিন্দুটা x1, এর প্রথম বিন্দুটা x2, এর প্রথম বিন্দুটা x3। তাহলে তিনটা বিন্দুর প্রথম তিনটা নিয়ে যোগ করে 3 দিয়ে ভাগ গড় করা। আবার কোটি, এর কোটি, এর কোটি, 3 কোটি ভাগ 3 দিয়ে, তাহলে দেখো ভর কেন্দ্র পেয়ে গেলাম। এখন যদি আমাদের ছোট ছোট অঙ্ক দেয় তো আমরা একটু খেয়াল করব অঙ্কগুলোর মাধ্যম দিয়ে। তো শিক্ষার্থীরা এবার দেখো এই যে একটা ত্রিভুজ এ বি সি বলছে এর ভর কেন্দ্রটা কত হবে, সিম্পল প্রশ্ন। তাহলে আমরা এটা জি চিনি, তাহলে জি সূত্রটা কি দেখেছিলাম, দেখো 2 প্লাস 3 প্লাস এর প্রথমটা 5 ভাগ 3। ওকে, দুই নম্বর হলো 3 প্লাস এর দ্বিতীয়টা 2, তারপরটা হলো 1/3। তাহলে জি স্থানাঙ্ক হবে 5 8 10 ভাগ 3, 5 6 ভাগ 3। জি হলো 10 ভাগ 3 আর এখানে 2। তাহলে আমরা কিন্তু জি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে, দেখবা যে আরো দ্রুত অ্যানসার করতে পারবে, আমার থেকে দেখে দেখেই এমসিকিউ হয়ে যাবে। এরপর বলবো একটা যে এ আর বি দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নেই, অর্থাৎ অপর বিন্দু ত্রিভুজের বের করতে হবে যেখানে জি দেওয়া আছে। তাহলে আমরা তখন কন্ডিশনটা কিভাবে করব? দেখো এটা 2 নম্বর প্রশ্ন। 2 নম্বরের ক্ষেত্রে খেয়াল করো যে এখানে এবিসি এর ভর কেন্দ্র, তাহলে আমরা ভর কেন্দ্রটা আগে বের করে নিই। ভর কেন্দ্র কি হবে? ধরে নিলাম যে সি হলো এক্স ওয়াই বা আলফা বেটা, সি হলো এক্স ওয়াই বা আলফা বেটা, যে যেটা ধরে। তাহলে আমরা ভর কেন্দ্রটাকে এরকম বলতে পারি, আলফা বেটাই ধরি, আলফা বেটা। তাহলে দেখো 1 প্লাস এর প্রথমটা 2, এর প্রথমটা যেহেতু আলফা বেটা ধরা হয়েছে তাহলে আলফা ভাগ 3। ওকে, আর এর 2 ওর 5 আর এর বেটা ভাগ 3। এটা হলো এবিসি এর ভর কেন্দ্র। শর্তে প্রশ্নেই দেওয়া আছে 3 1, শর্ত মতে আলফা প্লাস 3/3 বেটা প্লাস 7/3 এইটার সমান দেওয়া আছে কত? 3:1। তাহলে আমরা এখানে এইটার সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, এটা হলো ক্রমজোড়ের নিয়ম অনুসারে। তাহলে আলফা প্লাস 3/3 সমান 3, বেটা প্লাস 7/3 সমান 1। তাহলে আলফা প্লাস 3 সমান 9, আলফার মান 6, আর বেটা প্লাস 7 মানে 3, তাহলে বেটার মান -4। তাহলে আমাদের দেখো সি বিন্দুর স্থানাঙ্ক 6 - 4। তাহলে অবশ্যই এই ধরনের অঙ্ক বিন্দু চেঞ্জ হতে পারে, এক এক বই এক এক রকম থাকতে পারে, বাজারে কোনো বই খারাপ বলা যাচ্ছে না, সব বইয়ে হয়তো নানান রকমের পরিবর্তন, কিন্তু তথ্যপত্র এগুলো কিন্তু আছে। অতএব তুমি এগুলো রপ্ত করে বিন্দু যা দিবে তাই ভাবে চেষ্টা করতে পারো। তবে বোর্ডের প্রশ্নগুলো একটু আলাদা করে নোট করে রেখো, যাতে দুই একটা কমন আসলে বা যদি এরকম মনে হয় দ্রুত অ্যানসার করা ভালো হবে আর কি। তো এই পর্বে দেখো আরেকটা অঙ্ক, যে এইটারও ভর কেন্দ্র বের করতে বলা হলো, যে ভর কেন্দ্র বের করো। তাহলে এবিসি ত্রিভুজের ভর কেন্দ্র, অতএব ত্রিভুজ এবিসি এর আমরা যদি ভর কেন্দ্র বের করি, ভর কেন্দ্র, তাহলে জি এর মান হবে দেখো at1 স্কয়ার, at2 স্কয়ার, at3 স্কয়ার বাই 3, 2at1, 2at2, 2at3 ভাগ 3। তোমরা দেখো যে আমরা শিখেছি সেইভাবেই কিন্তু এর প্রথমটা, এর প্রথমটা, এর প্রথমটা, যদি এখানে বাংলাদেশ, আমেরিকা আর কানাডা থাকতো তাহলে তিনটে দেশের যোগফল ভাগ 3, এটাই আসলে ভর কেন্দ্র ছিল দেশে। এভাবে যেটাই করুক না কেন আমরা ভর কেন্দ্র জিনিসটা ক্লিয়ার হতে পারলাম। এবার দেখো এই অংশটা পেলাম, তাহলে এটা কিন্তু আমাদের অ্যানসার। ওকে, প্রশ্নটা হলো এই ভর কেন্দ্র বের করার পরে যদি ভর কেন্দ্রটা এক্স অক্ষের উপরে অবস্থিত হয়, ভর কেন্দ্রটা এক্স অক্ষের উপরে, যদি ভর কেন্দ্র এক্স অক্ষে অবস্থিত হয় তাহলে অবশ্যই বিন্দুর কোটি
শূন্য হবে, অর্থাৎ y এর স্থানাঙ্ক শূন্য হবে। যেমন এখানে x আর y এর মান কিন্তু 0, তাহলে কোটি কিন্তু শূন্য হবে। তাহলে কোটি কোনটা ছিল এটা? 2a কমন দিলে t1 t2 t3 ভাগ 3 সমান 0। তাহলে 2a t1 t2 t3 মানে 3 দিয়ে গুণ করলে ওই পাশে শূন্য, 2a দিয়ে ওই পাশে ভাগ করে দিলে t1 t2 t3 তার মান শূন্য। এইটাই প্রমাণ আকারে পরীক্ষায় আসলেও আসতে পারে। যদি x অক্ষের উপরে না বলে, বলতো y অক্ষের উপরে অবস্থিত, y অক্ষের উপর অবস্থিত, তাহলে অবশ্যই x এর মান শূন্য হতো, অর্থাৎ ভুজ শূন্য। ভুজ বলতে a কমন দিলে t1 স্কয়ার t2 স্কয়ার, তাহলে এই 3 দিয়ে যদি গুণ করতাম তাহলে এই পাশে, যদি 3 দিয়ে এই পাশে গুণ করে দিই তাহলে উত্তর আসবে কি? তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি t1 স্কয়ার t2 স্কয়ার, বাস এটাও একটা প্রমাণ আসতে পারে। তো যারা ভর কেন্দ্র বা এই যে ক্লাসগুলো যাদের মানে মনে হচ্ছে যে বুঝতে পারছো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করো, যেন তোমার অন্য বন্ধুরা এই মেসেজগুলো জানতে পারে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দ্রুত সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নিজের লিংকে অন্তত মেসেজ যায় বা নোটিফিকেশন যায় যে নতুন ভিডিও এসেছে। তো চলো আমরা অন্তঃকেন্দ্রটা শিখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এটার অন্তঃকেন্দ্রের জন্য একটু খেয়াল করে দেখো যে এ একটা বিন্দু সরাসরি, বি একটা বিন্দু আর সি আর একটা বিন্দু, এমন যদি হয় তাহলে আমরা বিসি দৈর্ঘ্যকে এ বলতে পারি, বিসি দৈর্ঘ্যকে। আবার সি এর দৈর্ঘ্যকে বি বলতে পারি। আমরা একটা উদাহরণ পাশে তুলে রাখি, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। এর মান ধরো 2 3, বি এর মান 1 4 আর সি এর মান 5 2, তিনটা বিন্দু। তাহলে আমরা এখান থেকে সরাসরি বিসি এর দৈর্ঘ্য পাবো, যেটাকে এ বলি। তাহলে কত? 5 বিয়োগ 1 তার স্কয়ার আর 2 বিয়োগ 4 তার স্কয়ার রুট, অর্থাৎ 4 16 আর 4 20, অর্থাৎ 2 রুট 5 ছোট a এর ভ্যালু। ওকে, এটা আমরা যে কোনো ভ্যালু আসতে পারে, একটা एग्जांपल হিসেবে এটা নিলাম। এবার CA মানে কত? b, অর্থাৎ a এটা b। তাহলে 5 2 স্কয়ার আর 2 3 তার স্কয়ার তার রুট, অর্থাৎ 9 আর এখানে 1 10 b এর ভ্যালু। এরপর যদি ab এর ভ্যালু বলে, দেখো ab সমান আমরা c, তাহলে ab এর ভ্যালুটাও c বের করে রাখি। দেখো 2 1 স্কয়ার আর 3 4 স্কয়ার, অর্থাৎ 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার একবারে রুট 2। যেহেতু দেখো এ বি সি তিনটে বাহু কিন্তু সমান নয়, তাহলে এটাকে কিন্তু বিষমবাহু ত্রিভুজ বলা যেতে পারে। এখন বলছে এই ত্রিভুজের অন্তঃকেন্দ্র, তাহলে আমাদের প্রথম শর্ত হলো অন্তঃকেন্দ্রটা কি সেটা কিন্তু আমাদের আগে বুঝতে হবে। তাহলে দেখো অন্তঃকেন্দ্র হলো এর একটা কোণ বের করব, অর্থাৎ এই যে এইটার একটা কোণ নির্ণয় করব, মধ্য কোণের মধ্য বরাবর, কোণের মধ্য দুইটা কোণের মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত করলাম। এইটার একটা দ্বিখণ্ডিত বিন্দু, এইটার একটা দ্বিখণ্ডিত, এইটাকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্র। অর্থাৎ দ্বিখণ্ডিত করলে, কোণগুলো দ্বিখণ্ডিত করলে যেখানে মিলিত হয় সেটাকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্র। এখন এই অন্তঃকেন্দ্রের বিন্দুর স্থানাঙ্কটা জি কিভাবে বের করব যখন তিনটে বিন্দু দেওয়া থাকে? তো দেখো অন্তঃকেন্দ্রের সূত্রটা হলো, আমরা যদি আই বের করতে চাই তাহলে সূত্রটা আমরা খেয়াল করব যে এ দিয়ে, এই যে এ বাহু ছিল তার বিপরীত দেখো x1, এটা বি বাহু ছিল এটা সি, তাহলে বি বাহু ছিল তার বিপরীতে দেখো x2 প্লাস সি বাহু ছিল তার বিপরীতে x3 বাই এই তিনটে বাহুর যোগফল। ওকে, আমরা কিন্তু একসাথে উদাহরণ একটা তুলতে গেছিলাম অলরেডি। এরপর এ নিলাম, কোটিটা নেব, এ নিলে y1 প্লাস বি নিলে y2 সি নিলে y3 বাই a প্লাস বি প্লাস সি। এই হলো আমাদের অন্তঃকেন্দ্র। তাহলে আমরা কিন্তু দেখো যে ডান সাইডে যে একটা অঙ্ক দিয়েছিলাম তার দ্বিখণ্ডিত, তার দ্বিখণ্ডিত, আবার এটাও দ্বিখণ্ডিত করে যে আই পাবো, এই আই এর স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখো এ বি সি অলরেডি তিনটা বিন্দু কিন্তু বের করে রেখেছি। তাহলে আই এর স্থানাঙ্কটা কেমন হবে আমরা এইটার আলোকে এখানে একটু লিখে দেখো আই, এই যে এইটার আলোকে। তাহলে
আমাদের অঙ্ক করার সিস্টেমটা হলো প্রথমে বিন্দু তিনটে দেওয়া আছে, এবার বলবো বিসি সিএ এডি নির্ণয় করলাম, এবার অন্তঃকেন্দ্রের সূত্রটা লিখলাম যে অন্তঃকেন্দ্র সমান হলো এটা। সূত্রটা কোনটা? সূত্র হলো এটা লিখলাম। ওকে, এবার আই দিয়ে লিখলাম কি এ এর মানে কত 2√5 ইনটু x1 মানে কত দেখো, এই দেখো 2 ওকে, প্লাস বি মানে কত √10 ইনটু বি এর বিপরীত কত 1, তাহলে এটা 1 প্লাস সি মানে কত √2 ইনটু এই যে সি এর এই যে এ বি সি মানে 5, তাহলে এটা 5 বাই a প্লাস b প্লাস c, তাহলে a এর মান 2√5, b এর মান √10 আর c এর মান √2। তিনটা যোগফল হয়তো দেখতে একটু খারাপ দেখা যাচ্ছে, তোমরা তোমাদের বই থেকে বা যে কোনো বিন্দু দেখা গেল একটা এক্সাস্টিং ডাটা এটা a 2√5 না হয়ে 3 4 5, তাহলে দেখো অবশ্যই সুন্দর একটা উত্তর আসবে। ওকে, তাহলে আমরা আরেকটা অঙ্ক এখান থেকে এই কোটিটা দেখি যে a ইনটু ওই 3, তার মানে 2√5 ইনটু 3 প্লাস বি কত আসছে √10 ইনটু y, বি এর বিপরীত কত 4 প্লাস সি এর মান √2 ইনটু সি এর বিপরীত 2 বাই 2√5 √10। এইটাই আসলে অ্যানসার। হয়তো ক্যালকুলেশন করলে যে উত্তরটা আসবে সেটাই হবে এর অন্তঃকেন্দ্র। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি আজকের যে আলোচনাগুলো করলাম অন্তঃস্থ বিন্দু, মধ্য বিন্দু, সমদ্বিখণ্ডন বিন্দু, বহিঃস্থ বিন্দু, ভর কেন্দ্র এবং অন্তঃকেন্দ্র, তোমরা সবগুলোই সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং খাতায় নোট করেছো। তাহলে তারপরে যে তোমরা তোমাদের বই থেকে উদাহরণগুলো দেখবে, আমি এখন যে অঙ্কগুলো তোমাদের সামনে যে নিচে দেওয়া আছে দেখো, তোমরা এই অঙ্কগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে বহিঃস্থ, ভরকেন্দ্র, অন্তঃকেন্দ্র সম্পর্কিত। শিক্ষার্থীরা, এখন আমরা এই যে অংশটা যখন আলোচনা করলাম তার প্রেক্ষাপটে তিনটা উদাহরণ আরেকটু বাড়তি সময় নিয়ে তোমাদের কাছ থেকে সময় নিয়ে দেখবো, তাহলে দেখবা তোমাদের দ্বিতীয় অধ্যায়টা কোনো অঙ্কই আশা করি তোমাদের প্রবলেম হবে না। তো চলো দেখি আমাদের বাকি তিনটা। সুপ্রিয় শিক্ষার্থী, এ বি ডি তিনটা বিন্দু দেওয়া আছে একটা এবিসিডি রম্বসে, হতে পারে রম্বস না দিয়ে আয়ত, সামন্ত্রিক বা বর্গ, চারটে ধরনের প্রশ্ন হতে পারে। তো রম্বসের যেহেতু তিনটে বিন্দু দেওয়া আছে, অবশ্যই আরেকটা বিন্দু কিন্তু আমাদের দেওয়া নেই। সেই বিন্দুটা কেমন হবে একটু খেয়াল করো, যে আমরা একটা রম্বস ক্রিয়েট করলাম, আমরা দেখতে পাচ্ছি চারটে বাহু সমান হবে রম্বসের। তাহলে এ বিন্দু দেওয়া আছে 2 5, বি বিন্দু দেওয়া আছে 5 9, আর ডি বিন্দু দেওয়া আছে 6 8, বাট সি বিন্দুটা কিন্তু আমাদের দেওয়া নেই দেখো। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা রম্বস বলবো না, আয়তক্ষেত্রও সেম, সামন্ত্রিক বা যে কোনো ক্ষেত্রেই কর্ণদ্বয় কিন্তু একটা জায়গায় মিলিত হয়। কেমন দেখো, যেদিকে দি, এই দিকে দি আর এদিকে দি, বাহু যাই হোক মিলিত কিন্তু মধ্যবিন্দুতেই হয়। এসি এর মধ্যবিন্দু যে জায়গা, বিডি এর মধ্যবিন্দু সেই জায়গাতে মিলিত হয় বলে কর্ণগুলোর মধ্যবিন্দুকে বলা হচ্ছে যে এদের সংযোগস্থল। তাহলে দেখো এই বিন্দুটা আমরা ধরে নিলাম আলফা বেটা, ধরি সি হলো আলফা বেটা। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এসি কর্ণের মধ্যবিন্দু কি হবে দেখো, আলফা প্লাস 2/2 বেটা প্লাস 5/2। আমরা আমাদের বেসিক আলোচনা থেকে আজকে মধ্যবিন্দুটা সবাই হয়তো স্পষ্ট হয়ে গেছে অলরেডি। আবার যদি বিডি কর্ণের মধ্যবিন্দু বলে, তাহলে 6 প্লাস 5/2 9 প্লাস 8/2। দুইটা কর্ণের মধ্যবিন্দু কি একই স্থান বোঝাচ্ছে না? তাহলে আমরা বলতে পারি শর্ত মতে যে কি আলফা প্লাস 2/2 আর বেটা প্লাস 5/2, এটা যা হবে এই অংশটাও কিন্তু তাই হবে। তাহলে 6 5 11/2 একবারে 17/2। ওকে, তাহলে ক্রোমোজোমের সংখ্যা অনুসারে আবার বলতে পারি যে অতএব আলফা প্লাস 2/2 সমান হলো 11/2, আর এখান থেকে বেটা প্লাস 5/2 সমান হলো 17/2। দুই পাশ থেকে যদি 2 2 উঠে যায় তাহলে ক্যালকুলেশনটা দেখো যে আলফা প্লাস 2 মানে হলো 11, তাহলে আলফার মান হচ্ছে 9, আর বেটা প্লাস
5 এর মান হলো 17, তাহলে বেটার মান হলো 12, সি বিন্দু হলো 9 আর 12। তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। যখন আমরা সি বিন্দু 9 আর 12 পেয়ে যাব, তখন এটা রম্বস হবে কি আয়ত হবে কি সামুদ্রিক হবে এটাও বের করতে পারবো। প্রথম অধ্যায়ে প্রথম লেকচারে শিখেছিলাম প্রথমের যে এ বি সি ডি, তাহলে এ বি বের করব, বি সি বের করব, সি ডি বের করব, ডি এ বের করব। চারটে যদি সমান হয় তাহলে রম্বস অথবা বর্গ হবে কর্ণগুলোর উপর ডিপেন্ড করে। আবার যদি দুইটা সমান হয় এবং সমান্তরাল হয় তাহলে আমরা সামুদ্রিক বা আয়তাকার বলতে পারি। এবার দেখো রম্বসের ক্ষেত্রফল বের করতে বলেছি। তাহলে রম্বসের ক্ষেত্রফল কি হবে? কর্ণের দূরত্ব বের করা এসি, তাহলে 9 - 2 স্কয়ার আর 12 - 5 স্কয়ার তার রুট, অর্থাৎ 7 49, আর এখান থেকে আসলো 7 49, তার মানে 7√2 এসি ভ্যালু পেলাম। আবার বিডি এর ভ্যালু বের করে যদি দেখি তাহলে দেখো 6 - 5 স্কয়ার প্লাস 8 - 9 তার স্কয়ার তার রুট, তার মানে √2। কিন্তু রম্বসের ক্ষেত্রফল কিন্তু আমরা জানি যে কি দুইটা কর্ণের গুণফলকে বলা হয় রম্বসের ক্ষেত্রফল। অতএব রম্বসের ক্ষেত্রফল, খেয়াল করে দেখো রম্বসের ক্ষেত্রফলটা হবে হলো হাফ ইনটু কি হবে, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। ওকে, হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ এখানে বসিয়ে দিই, হাফ ইনটু কর্ণ কত, এখান থেকে পেয়েছি 7√2 আর এখানে পেয়েছি √2, তাহলে √2 হয়ে গেল শুধু 7 বর্গ একক। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমরা রম্বসের ক্ষেত্রফলটাও কিন্তু সমাপ্ত করতে পেরেছি। তাহলে এই জাতীয় অঙ্ক আমাদের তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, সেটা রম্বস মানে বর্গ দিতে পারে, আয়ত দিতে পারে, তোমাদের বইয়ের উদাহরণ দেখো। তারপরে আমি যেখানে যে অঙ্কটা দিয়েছি নিজে নিজে প্র্যাকটিস করো এবং উত্তরটা মিলিয়ে নাও, আশা করি এই নিয়মটা কমপ্লিট হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো আরেকটা অঙ্ক 77 -5 - 10 বিন্দু দুইটি সংযোগ রেখাংশকে এক্স অক্ষের যে অনুপাতে বিভক্ত করে তা বের করো। বিভাজন বিন্দুটির ভুজ নির্ণয় করো। তাহলে আমরা খুব সহজেই যে নিয়মগুলো শিখেছি এখন দেখলেই হবে, শুধু তোমরা একটু খেয়াল করো সবাই, জাস্ট দেখলেই অঙ্কগুলো হবে। x -5 - 10 এই জায়গা -5 - 10 আর 7 7 হয়তো বা এখানে হতে পারে। তাহলে আমরা a আর এটা b বিবেচনা করলাম। খেয়াল করো এই বরাবর বিন্দুটাকে আমরা একটু দিয়ে দিলাম যে এই বরাবর বিন্দু। ওকে, তাহলে দুইটা কন্ডিশন, একটা হলো x অক্ষকে কোন জায়গায় ছেদ করে আর একটা হলো y অক্ষটাকে কোন জায়গায় ছেদ করে। যদিও প্রশ্ন এখানে একটা দেওয়া হয়েছে, পরীক্ষার হলে কিন্তু y অক্ষটা বলতে পারে। তবে আমরা এখন শিখে নিই, একটাই আগে শিখি যে এই অংশটাকে k অনুপাতে, এখান থেকে এই অংশটুকু 1 অনুপাতে। কেউ যদি বলে স্যার না আমি m1 m2 অনুপাতে, তাও কিন্তু অঙ্ক হবে। তো আগে আমরা এই নিয়মটা একটু করে দেখি, যে বলতে পারি যে a ও b বিন্দু দুইটি, এখানে c দিলাম, বিন্দু দুইটি c কে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন তো অলরেডি অঙ্ক দেখলেই বুঝতে পারছি যে অন্তর্বিভক্ত কি জিনিস ছিল আর বহির্বিভক্ত কি জিনিস ছিল। তাহলে দেখো সি বিন্দুর স্থানাঙ্কটা k:-5, তাহলে -5k প্লাস 1 × 7 বাই k + 1 একটা স্থানাঙ্ক। দ্বিতীয়টা হলো k × -10, তাহলে -10k প্লাস 1 × 7 বাই k + 1। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আসলে এটাই পেয়ে গেলাম। ওকে, কিন্তু প্রশ্ন বললো x অক্ষের উপরে, তাহলে সি বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত হলে কোটি শূন্য। তাহলে কোটি কোনটা দেখো এইটা, তার মানে -10k + 7 বাই k
কে প্লাস 1 এর মান কিন্তু 0। বিন্দুর কোটি শূন্য, কারণ y এর স্থানাঙ্ক শূন্য। তাহলে -10k + 7 = 0। তো 10k সমান 7, তাহলে k সমান 7/10। k এর মান আসলো কত? 7/10। এখন যদি k এর মান 7/10 আসে তাহলে অনুপাতটি কত হবে? অতএব নিম্নে অনুপাত ছিল কত? k:1। তাহলে k 7/10:1। তাহলে এটাকে সবাই বলে 7 গুণ করে দিয়ে 10 হয়, কারণ সব জায়গায় 10 দিয়ে গুণ করলে অনুপাতে একটা 7 আর একটা 10। তাহলে ওই জায়গায় এ বি কে x অক্ষে কে 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যদি আমরা এটা ডি বিবেচনা করতাম তাহলে এইটা কে ধরতাম, এইটা 1 ধরতাম। সেখান থেকে আবার কে এর মান বের করলে এ থেকে ডি পর্যন্ত আর ডি থেকে ডি পর্যন্ত ক্লিয়ার করতে পারতাম। তাহলে আমরা এখান থেকে k:1 অনুপাত বলবো। এখন এখানে বলছে আরেকটা অংশ করেছিল যে বিভাজন বিন্দুর ভুজ, বিভাজন বিন্দুর ভুজ। আসলে ভুজ কত আছে দেখো তো অঙ্কটা, এইটা কিন্তু ভুজ। তাহলে -5k + 7/k + 1। তো k এর মান আমরা পেয়েছি কত দেখো? 7/10। তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই 7/10 + 7/10 + 1, তাহলে দেখো এখানে কাটাকাটি করো, -7/2 + 7/7 + 10/7। তাহলে -7 আর 7 গুণ 14/2 আর উপরে 7 উল্টে গেল, যে 17। তাহলে এখান থেকে দেখো 7 7 14, তার অর্থ হলো উপরে হলো 7 7, তাহলে কাটাকাটি করলে উপরে থাকছে 7 × 7/2 × 17, 49/34। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা হয়তো ক্যালকুলেশনটা দেখে দিতে দেখবো কে এর ভ্যালুটা এখানে জাস্ট বসিয়ে দিলে যে উত্তরটা আসে সেটাই হবে এখানকার বিভাজন বিন্দুর ভুজ। তাহলে আমরা আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আজকের যে আলোচনাগুলো করলাম তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই সুস্থ থাকবে, পরিবার পরিজন নিয়ে যে যেখানে আছো ভালো থাকবা, এই কামনা করে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।